আজকে যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? দেখছেন চ্যানেল 9। প্রণব শাহ অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি রাত 11টায় আমরা এই আয়োজন নিয়ে হাজির হই। আজ বিশেষ একটি দিন। প্রতি বছর আমাদের মাঝে 17ই মে এই তারিখটি আসে এবং সারা দিন নানাভাবে এই দিনটি পালিত হয় এবং নানাভাবে যৌক্তিকভাবে পালিত হয়। কারণ বঙ্গবন্ধু কন্যা 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনটি 1981 সালের তিনি স্বদেশ ভূমিতে পা রেখেছিলেন। আমরা জানি যে বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এক ভয়ঙ্কর কালো অধ্যায় পেরিয়ে এবং বিদেশ থেকে তিনি একেবারে একক সিদ্ধান্তে এই পূর্ণভূমিতে পা রাখেন এবং তারপর থেকে নানা সংগ্রামের মধ্য দিয়ে তিনি আজকের যে আমরা অনন্য উচ্চতায় বাংলাদেশকে দেখি সেটি প্রতিষ্ঠায় সজোরে কাজ চালিয়ে গেছেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা এক ধরনের কৃতজ্ঞতা থেকে আজকের এই আয়োজন করেছি এবং সারা দিন নানাভাবে বাংলাদেশ টেলিভিশনেও অনেক আয়োজন করছে, সেখানেও আমরা সম্পৃক্ত ছিলাম এবং আমাদের সঙ্গে যারা অতিথি আছেন তারাও সম্পৃক্ত ছিলেন এবং সব জায়গাতেই আমরা একটা কথা বলার চেষ্টা করছি, আজ বিশেষ কৃতজ্ঞতা জানানোর দিন। তিনি এসেছিলেন বলেই অনন্য উচ্চতায় আজকে আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নান চৌধুরী, উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, এমিরিটাস অধ্যাপক এবং বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক পরিকল্পনা মন্ত্রী M A মান্নান MP এবং আমাদের সঙ্গে একজন তরুণ বঙ্গবন্ধু গবেষককে আমরা পেয়েছি, মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান। আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। মান্নান স্যার, আপনাকে দিয়ে শুরু করব। এই প্রজন্মের যারা আপনাকে চিনি, সেই ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন থেকে শুরু করে কিংবা মুক্তিযুদ্ধ, মুজিব বাহিনী এবং নানাভাবে আমরা চিনি এবং জানি। বিশেষ করে আপনার বঙ্গমাতার উপরে কাজ, বঙ্গমাতার উপরে বই, সেটি কিন্তু সর্বজন প্রশংসিত একটি কাজ। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কন্যা 1981 সালের এই দিনটিতে ফিরে এসেছিলেন। সেই দিনটির আপনার স্মৃতিচারণ দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাইছি এবং সেই থেকে বাংলাদেশের ভালো যুগের শুরু, এই কথা আমরা বলতে পারবো কিনা? মান্নান স্যার, আপনি বলেছিলেন যে এই দিনটিতে আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি ওটা কৃতজ্ঞতা জানাবার জন্য। আমি আপনার সাথে আসলে একমত। কারণ শেখ হাসিনা প্রত্যাবর্তন যদি না করতেন তাহলে তার জীবনে বর্তমানে যে স্বাচ্ছন্দ্য রয়েছে তার চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য হয়তো উনি অবস্থান করতে পারতেন। বর্তমানে যে উৎকণ্ঠাটা রয়েছে সেটার আর যতবার তার উপর তাকে হত্যা করার জন্য আঘাত দেওয়ার প্রবৃত্তি এই অঞ্চলের কিছু মানুষের মনে জাগ্রত হয়েছিল, সেটার থেকে উনি নিষ্কৃতি পেয়ে মোটামুটি ভাবে বিদেশে ভালো জীবনে যাপন করতে পারতেন। কিন্তু সেটা ইনি বঙ্গবন্ধুর কন্যা বলেই হয়নি। এবং বঙ্গবন্ধুর কন্যা শব্দের অর্থ হচ্ছে বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য যতটা নিবেদিত ছিলেন, বঙ্গবন্ধু এদেশের সাধারণ মানুষের জন্য যতটা উৎকণ্ঠিত ছিলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যতটা উৎকণ্ঠিত বরাবরই ছিলেন, শেখ হাসিনা একেবারে যোগ্য উত্তরসূরি। মানে প্রত্যাবর্তন করাতে সারা জাতি, সারা দেশ এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। এখন থেকে আমার কৃতজ্ঞতা নয়, আমার ভবিষ্যতের প্রজন্ম যেটা রয়েছে তারাও তাকে কৃতজ্ঞতা অবশ্যই জানাবে। স্যার, আমি আসবো এবং আপনার কথা সূত্র ধরে যে তিনি কিন্তু আমাদের জন্য ফিরে এসেছেন, যা কিছু করছেন আমাদের জন্যই করছেন। আমরা এই অনুষ্ঠানটা শুরু করার যে সেই স্ট্রিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটি ইন্টারভিউ আমরা দেখাই। সেই ইন্টারভিউতে তিনি বলেন যে বিশেষ করে বঙ্গবন্ধুর ধ্যান জ্ঞান ছিল তার মানুষ এবং এই মানুষের জন্যই তার সর্বোচ্চ আত্মত্যাগটি করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও তাই। এবং তিনি যে ঝুঁকি নিয়েছিলেন এবং সেই ঝুঁকিটি সার্থক। এবং আমি বারবার বলছি যে আজকে বিশ্বের বুকে বাংলাদেশের যে একটা দৃঢ় অবস্থান, সেই অবস্থানটি শুধুমাত্র সম্ভব হয়েছে এই বঙ্গবন্ধু কন্যার জন্যই। আমরা আবদুল্লাহ স্যারের কাছে যাব। স্যার, নানা পর্যায়ে আমরা হয়তো এই দিনটিকে কৃতজ্ঞতার দিন হিসেবে দেখি, যে বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা। আমি যদি একটু অন্যভাবে ঘুরিয়ে প্রশ্নটি আপনাকে করি, বাংলাদেশ ফিরে আসার দিন আজকে,
81 সালের এই দিনে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে এসেছিল। আব্দুল্লাহ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে, শুধু দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমার সঙ্গে বিশিষ্ট কয়েকজন অতিথি সবার সঙ্গে পরিচয় তো আপনার হয়ে গেছে। তো আসলে যে কথাটা বললেন, হ্যাঁ, 1981 সনের 17ই মে ঐতিহাসিক একটা, আমাদের জন্য, বিশেষ করে আমাদের দেশের জন্য, বাঙালি জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই একটা ঐতিহাসিক দিন। কারণ যদি আমি পুরনো একটু কথা বলি, তাহলে একটা কথা আমাদের স্বীকার করতেই হবে যে 1971 সালে বঙ্গবন্ধুই কিন্তু জাতির জন্য বাংলাদেশ নামক একটা রাষ্ট্র উনি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি বা বাঙালি জাতি একটা পতাকা হয়, বাংলাদেশি বা বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পায়। কিন্তু 1975 সালে সেই বীরগান্তক ঘটনার পরে বাংলাদেশ কিন্তু উল্টো পথে হারাতে যাইতে শুরু করে, উল্টো দিকে যায়, পিছন দিকে যায় আবার। এটা তো অস্বীকার করা, এটা ঐতিহাসিক সত্য। আপনি জানেন যে যে 1975 সালে যে বীরগান্তক ঘটনা ঘটলো, জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবার পরিজন সহ শাহাদত বরণ করলেন ঘাতকদের নির্মম আঘাতে। সেটা তো এটা তো সবাই সত্য। কিন্তু এটাও সত্য যে 75 সালে যে ঘটনা ঘটলো, সমগ্র জাতি কিন্তু ছিল স্তম্ভিত, দিক নির্দেশনাহীন। বলতে পারেন যে প্রতিবাদ, প্রতিরোধ এগুলো কেউ কিন্তু করে নাই। তখন আমরা তো দেখছি, তাই এমন করার কোনো শক্তি, সাহস, দিক নির্দেশনা কিছুই কিন্তু ছিল না। এবং একটা কথা অস্বীকার করার উপায় নাই, তৎকালীন আওয়ামী লীগের বা বড় বড় অনেক নেতাও ছিলেন, কর্মীরা সবাই কিন্তু দিশেহারা ছিলেন, কিং কর্তব্য বিমূঢ় ছিল। কোনো দিক নির্দেশনা কি করে মানুষ বুঝেই উঠতে পারে নাই। কারণ যে ঘটনাটা ঘটে গেছে, এটা সত্যিকারেই কেউ কিন্তু কল্পনাও করে না, এটা তো সত্য। এবং এই 75 সনের পরে তার যে দেশ চলছিল, বললাম, উল্টা পথে পিছন দিকে চলে যাচ্ছিল। এবং গণতন্ত্র বা বাক স্বাধীনতা বলতে গেলে কিছুই ছিল না। গণতন্ত্র বলেন যে এটা তো ছিল তৎকালীন সামরিক তন্ত্রের বুটের নিচে পিষ্ট। সংবিধান ছিল নির্বাসনে, এবং মানুষের কোনো অধিকারও বলতে গেলে ছিল না। জননেত্রী শেখ হাসিনা 1981 সনে যে ফিরে আসেন, আমি মনে করি এটা আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জন্য এক বিশাল আলোক বর্তিকা বা আলোকের ফিরিয়ে ওয়ালা হয়েই কিন্তু উনি বাংলাদেশে ফিরে আসেন। মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে, এবং মানুষ কিন্তু আশার আলো আলো দেখে, এবং উনি হয়ে ওঠেন সত্যিকার অর্থেই, জননেত্রী শেখ হাসিনার কথাই বলছি, ওই সমাজ থেকেই উনি হয়ে ওঠেন আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিশ্বস্ততার ঠিকানা। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। বাংলাদেশ মনে হয় যে আমাদের দেশ বা আমাদের মানুষ আবার মনে হয় প্রাণ ফিরে পাচ্ছে। বাংলাদেশ আবার যে উল্টা পথে চলছিল, নেত্রী আসার পরে কিন্তু বাংলাদেশ আবার সহজ পথে বা আগের পথে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ হয়েছিল সেই পথে কিন্তু চলতে শুরু করে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তার তো দেশে আছে, এবং তার তো জীবনের ঝুঁকি প্রচুর ছিল, নিরাপত্তা বলতে গেলে ঝুঁকিপূর্ণ ছিল। তার চলার পথ কিন্তু মোটেই মসৃণ ছিল না। চলে আসলেন, কোথায় থাকবেন, কি করবেন, কি খাবেন, এসব কিন্তু সম্পূর্ণ স্যার, অনিশ্চয়তার আমরা মধ্যে যদি ছিল। এই 43 বছরের হিসেব করি যে তার ঝুঁকি কতটা, যে 23 থেকে 24 বার তাকে হত্যার চেষ্টা হয়েছে এবং প্রতিনিয়তই সেটি হয়, এবং তিনি কিন্তু এগুলোকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের জন্য যা যা করণীয় সেটি করণীয়। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আলম আহমেদ। আলম আহমেদ, আমরা আমাদের কাছে যে সমস্ত তথ্যপত্র রয়েছে, আমরা জানি যে বিশেষ করে 1981 সালের 17ই মে আপনি কিন্তু সেই সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় মিছিল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে রিসিভ করতে গিয়েছিলেন, স্বাগত জানাতে গিয়েছিলেন, এবং নিশ্চয়ই সেই অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আলম আহমেদ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী 1981 17 মে যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে, আমি তখন হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র। আমার ইমিডিয়েট বড় ভাই, মেজু ভাই করিম আহমেদ বাচ্চু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের 2য় বর্ষের ছাত্র, সূর্যসেন হলে 524 নম্বর রুমে থাকতেন। আমি মেয়ের 5 তারিখে বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে। তা আমার আম্মা আব্বা কত, মানে আমার বঙ্গবন্ধুর প্রতি তাদের কত ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বাস করেন, আমি যে কি আবেগে আপ্লুত ছিলাম, আমার যে কি স্পিড ছিল,
যে নেত্রী আসবে, নেত্রীকে দেখব, বঙ্গবন্ধুকে তো সশরীরে দেখতে পারি নাই, নেত্রীকে দেখব, এই আশা, এরকম মানে এক্সাইটিং, এরকম আবেগ, এরকম আমি আরও কিছু হলো এত আবেগের মতো আমি থাকতে পারবো না, আমার এত ইচ্ছা হবে না থাকার। আমি নেত্রীকে দেখার যে ইচ্ছা, আমার যে উৎসাহ, আমার যে স্পিড, সেটা ঘুমাইতে পারি নাই সারা রাত্র। সকালবেলা আমার ভাই সহ আমরা নেতৃবৃন্দের সাথে, গোলাপ ভাই, ডিউক ভাই, মানিকগঞ্জের উনি মারা গেছেন, সেলিম ভাই, দেলোয়ার ভাই, আরও অনেকে ছিলেন। আমরা গিয়ে উনি যখন আসলেন, আমরা দেখলাম বিমানবন্দর থেকে আসার পরে উনি নেমে মানুষ আর কান্না, আর নেত্রীকে তখন নেত্রীর মতোই লেগেছে। মনে হলো যে বঙ্গবন্ধু বলছে তুমি যাও। ওনার যে আগমন, ওনার যে স্পিড, সেটা বঙ্গবন্ধু মনে হয়েছে, বঙ্গবন্ধুই বলেছে তুমি বাংলায় যাও, আমারও সমাপ্ত কাজগুলি তুমি সমাপ্ত করো। এটা আমার কাছে উপলব্ধি হয়েছিল। তারপর আমাদের পার্লামেন্টের সামনে এখন যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে বিরাট মঞ্চ, মানুষ আর মানুষ, এর মধ্যে ঝড় বৃষ্টি, কিন্তু কেউ বিন্দুমাত্র থামে নাই, নেত্রীও থামে নাই। ওনার যে সুন্দর বক্তৃতা, উনি যারা উপস্থিত হয়েছিল লক্ষ লক্ষ জনতা, প্রত্যেকে কেঁদেছে। আমরা তো কেঁদেছি, আমার ভাই, আমি, আমাদের নেতারা সবাই মিলে কেঁদেছি। তখন বুঝতে পেরেছিলাম যে নেত্রীকে দিয়েই এদেশের উন্নয়ন হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের যে সারা জীবনের স্বপ্ন, এই বাংলার মানুষকে নিয়ে, বাংলার দুঃখী গরিব মানুষকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, এদেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে, উন্নয়ন হবে, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, সেটা 1981 17ই মে সেটা শুরু হয়েছে। আমাদের নেত্রী সহি সালামতে এসে কত কষ্ট করে দলকে গুছিয়ে নিয়ে, দলকে সাজিয়ে ক্ষমতায় এসে এই উন্নয়ন করেছেন। নেত্রীর জন্য দোয়া করি। নেত্রীর জন্য এইটাও বলতে চাই যেন উনি আরও অনেক দিন বেঁচে থাকেন, ওনার জন্য হায়াত দারাজ করে, সুস্বাস্থ্য যেন আল্লাহ তাআলা দেয়। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবারও আসবো আপনার কাছে। বলছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আলম আহমেদ। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইছি, যে 23 থেকে 24 বার তাকে হত্যার চেষ্টা হয়েছে এবং প্রতিনিয়তই সেটি হয়, এবং তিনি কিন্তু এগুলোকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের জন্য যা যা করণীয় সেটি করণীয়। স্যার, আমি একটা প্রশ্ন করে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, এবং বিশেষ করে মান্নান স্যার এবং আপনাদের দুজনকেই একই প্রশ্ন, যে বিশেষ করে যে প্রশ্নটি, যে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কর্মসূচির একটি বক্তৃতায় 1975 সালের 26শে মার্চ, সেদিন বক্তৃতায় বঙ্গবন্ধু বলছেন যে জীবনটা তো গেল কারাগারে কেটে, কিন্তু কারাগারে কি হবে নিজের জন্য ভাবিনি, ভেবেছি পরম করুণাময় যদি শক্তি দেয়, সাহস দেয়, যদি কখনো দিন দেয়, তাহলে বাংলাদেশের মানুষের জন্য, এদেশের মানুষের জন্য কি কাজ করব, সেই তালিকা নিয়েই কারাগারে ব্যস্ত ছিলাম। অদ্ভুত কথা। আমার মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ওই কথাটি সত্য। 1/11-এর সময় আমরা দেখেছি যে নিজের কি হবে সেটি নিয়ে ভাবনা নেই, কিন্তু তিনি দায়িত্ব পেলে কি কি কাজ করবেন সাধারণ মানুষের জন্য, সেই পরিকল্পনা কিন্তু জেরে বসেই তিনি করেছেন। এই যে মিল, সেটিকে কিভাবে দেখেন, আপনাদের তিনজনের কাছ থেকেই সেটি শুনবো। একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এসে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আজকে এই যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন?
দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তনের 43 বছর উদযাপন অনুষ্ঠানে রয়েছি। বিরতির আগে যে প্রশ্নটি ছিল যে আমরা বলছিলাম যে কি ঝুঁকির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ফিরতে হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু যেমন কারাগারে বসে দেশ কিভাবে তিনি পরিচালনা করবেন সেই ভাবনা ভেবেছেন, নিজের কথা ভাবেননি, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও সেটি সত্যি হয়েছে। আমাদের সঙ্গে তরুণ বঙ্গবন্ধু গবেষক মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান রয়েছেন। আফিজ, নিশ্চয়ই এই প্রেক্ষিতে আপনার অনেক কিছু যোগ করা রয়েছে। আফিজ, কি যুক্ত করবেন? ঝুঁকির জায়গাটা নিয়েই তো বঙ্গবন্ধু তার সমগ্র রাজনীতি জীবনই আমরা দেখছি যে জেলে ছিলেন, তারপরে কারাগারে এমন ভাবে আমরা 71 সালেও দেখেছি যে বঙ্গবন্ধুকে মিনাবলী কারাগারে এমন ভাবে রাখা হয়েছে এবং যে কোনো সময় মারা যেতে পারতেন, এবং তারপরে তো 75-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাই করা হলো। বঙ্গবন্ধু কন্যার ক্ষেত্রে তো ঝুঁকি দেখেন একেবারে সেই যে বেলজিয়ামে বঙ্গবন্ধু যখন হত্যা হয়েছে তখন বেলজিয়ামে যখন ছিলেন, এবং বেলজিয়াম থেকে তাকে জার্মানিতে কিভাবে যেতে হয়েছিল সেটাও জানেন আপনি। তারপরে ইন্ডিয়াতে থাকা, এবং এরপরে বাংলাদেশে আসার পরে এখন পর্যন্ত আমরা যেটা হাতে গোনা যেটা জানি যে 23 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং 2004 সালে 21শে আগস্টে গ্রেনেড অ্যাটাক যেটা করা হলো, সেই জায়গাতে এটি কি আসলে শুধু এই জায়গা থেকে করা হয়েছে এন্টার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এবং সেখানে গ্রেনেড মারার পরে আবার যে গুলি করা হয়েছে, আরো কতবার ঝুঁকির মুখে আছেন। এবং এখনো তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবারই বলেন যে ঝুঁকির জায়গাটি তো তিনি এখনো ঝুঁকি মুক্ত না, কারণ তিনি এই দেশে, তার পিতা এই দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন, তিনি সবসময় এই দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। কাজেই ঝুঁকির জায়গাটি কিন্তু আমরা ওই জায়গা থেকে শুধু এতটুকু আমরা প্রত্যাশা করি যে আমাদের যে একেবারে আমি তো বলি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেদিন ফিরে এসেছিলেন সেদিন এই বাংলাদেশের প্রতিটি ধুলুকণা তার দায়ের একটা জায়গা অন্তত মুক্ত হতে পেরেছিল, যে এই ভূখণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে সপরিবারে হত্যা করা হয়েছে। এইখানকারই এই দেশেরই কিছু মানুষ করেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র সবকিছু আছে, কিন্তু এই দেশেরই তো কিছু মানুষ করেছে। সেই যে দায়ের যে জায়গাটা, সেই দায়ের মুক্তির জায়গাটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা যেদিন আসলেন, এবং সেদিন খুব আপনি জানেন এবং আপনি এর আগেও বলেছেন যে ঝড়ো বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি কি আসলে বাংলার এই ধরিত্রী কি কেঁদে উঠেছিল? দায় মুক্তির একটি জায়গা থেকে কি সেই সময়, মানে এটি আমরা কাব্যিকভাবে হয়তো বলতে পারি, আমরা কিন্তু একটি দায়ের মধ্যেই ছিলাম। এবং আমরা বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা যদি জীবিত থাকেন, যতদিন জীবিত থাকবেন, তার পিতাও শেষ দিন পর্যন্ত এই দেশেরই মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করেছেন, এবং তিনিও তাই করবেন, এবং তিনি করছেন। আমি আসবো বিশেষ করে অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী স্যার, আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আসলে নিজের জন্য কখনো না ভেবে মানুষের জন্য কাজ করা, এটি একটি দিক। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে এই যে সাধারণ মানুষ, একদম সহজ সরল মানুষ, এই মানুষের জন্য সারাটি জীবন বঙ্গবন্ধু ব্যয় করেছেন, এবং তিনিও এর মধ্যে এদের সঙ্গে কাজ করতে গিয়ে একটা অদ্ভুত ভালো লাগা তার থাকে, অর্থাৎ মানুষ যেন ভালো থাকে, এর চেয়ে বেশি কিছু তিনি প্রত্যাশাই করেন না। বঙ্গবন্ধু বিশেষ করে 74 সালের একটি বক্তৃতায় বলেছিলেন যে আরও দেখতে চাই, সোনার বাংলা দেখতে চাই, এদেশের মানুষ পেট ভরে ভাত খাক, গায়ে কাপড় পরুক, এটাই আমি দেখতে চাই। কি ছোট্ট চাওয়া, কিন্তু এই মুহূর্তে তার কন্যার এই সময়টিতে এর চেয়ে বেশি, অনেক অনেক বেশি কিন্তু স্যার আমরা পেয়েছি। মান্নান স্যার, কি যুক্ত করবেন? আপনার সাথে আমি একমত, তবে খানিকটা দ্বিমতেরও অবকাশ রয়েছে। একমত এই অর্থে যে বঙ্গবন্ধু আসলে মানুষের মৌলিক চাহিদাগুলো, বাংলার নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিরন্ন মানুষের জন্য তিনি যেটা কামনা করেছিলেন যে তার খাদ্য, বস্ত্র, তা বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই কয়েকটা মৌলিক জিনিসের কথা উনি ভেবেছিলেন। এখন যদি আমরা চতুর্দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এর অনেকগুলি পরিপূর্ণ হয়েছে। এইগুলো পরিপূর্ণ হওয়ার পরে যে স্তরটা আমরা এখন অতিক্রম করছি, এটা কিন্তু আমাদের সেই অনেকের জন্যই মৌলিক চাহিদার স্তরকে আমরা অনেকদিন আগে উত্তীর্ণ হয়ে চলে এসেছি। আমরা এখন একটা উচ্চ মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেলে উন্নীত হয়েছি, এবং সেই সেকেন্ডারি লেভেলে উন্নীত হয়েছি কিভাবে? বিশ্বের বুকে আমরা আমাদের একটা অবস্থান করে নিয়েছি। আজকে সারা বাংলাদেশকে সবাই চিনে,
এবং আমি এটাও দেখছি যে একটা সময় ছিল বিদেশে যখন পরিব্রজনে গিয়েছি, এই সবুজ পাসপোর্টটাকে মানুষ অত্যন্ত হীন চোখে দেখতো, একটা ন্যাক্কারজনক ভূমিকা অনেকেই পালন করতো ওটাকে হাতে নিয়ে। কিন্তু আজকাল এই সবুজ পাসপোর্টটার কদর বেড়েছে। তার অন্যতম প্রধান কারণই হচ্ছে যে বিশ্বের বুকে আমরা শুধুমাত্র যে ওই আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, কিংবা পার্বত্য চট্টগ্রামের মানে যে দুরূহ অবস্থা বিরাজ করতো সেটাকে আমরা নিরসন করেছি, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি করেছি, কিংবা শিক্ষা দীক্ষা সব কিছুর অগ্রগতি আমরা অর্জন করেছি, এগুলো সবই আজকাল প্রতিফলিত হচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে ওইসব এলাকা ছেড়েও খেলাধুলা জগতেও আমরা বিশেষ অবদান রাখায় সমর্থন হয়েছি। আরেকটু পেছনের দিকে যেতে হবে, সেই 1972 সালের 10ই জানুয়ারি তারিখে যদি বঙ্গবন্ধু ফেরত না আসতেন, তাহলে এই যে আজকের এই আমাদের আলোচনা, সেই সব কিছুই আসলে একটা অপ্রাসঙ্গিক বিষয় হয়ে যেত। তাহলে আজকের আলোচনার মধ্যে একটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন, এবং বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের পরে বঙ্গবন্ধু এমন কিছু শুধুমাত্র আমাকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র উপহার দেন নাই, পরবর্তীতে এই রাষ্ট্রের একটা ভিত্তি বা কাঠামো, শক্তিশালী ভিত্তি তৈরি করার কাজও তিনি কাজ করেছিলেন। তার সামনে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উনি একদলীয় শাসন ব্যবস্থার কথা বলা হয়ে থাকে, তদানীন্তন পৃথিবীর বাস্তবতা এবং দ্রুত উন্নয়নের বিকল্প অন্য কিছু ছিল না। জি, অসংখ্য ধন্যবাদ। আলম আহমেদ, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আজ থেকে 43 বছর আগে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিসিভ করতে গিয়েছিলেন, সেই সময়ে যে বাংলাদেশটি দেখেছেন, আজকে 43 পরে আপনি যে বাংলাদেশকে দেখেন, এর মধ্যে কি পার্থক্য দেখেন? নেতৃত্ব এবং এই যে বিশ্বনেত্রী হয়ে ওঠা মাননীয় প্রধানমন্ত্রীর, সেটি আপনাকে কিভাবে আলোড়িত করে? আলম আহমেদ। 1975-এর পর এই দেশ কোন দিকে যাচ্ছিল আমরা সকলেই জানি, যারা তখন আমরা বড় হয়েছি, আর যারা আমাদের সিনিয়র তারা তো সবাই জানে। এই দেশ পাকিস্তানিদের স্টাইলে চলে গেছিল। আল্লাহর রহমতে আমি বলবো, বঙ্গবন্ধু মুজিবের যে আত্মা, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের যে আত্মা, ওনার ভাইদের আত্মা, সকলের আত্মা মিলে ওনাকে পাহারা দিয়ে, ওনাকে আল্লাহর হুকুম নিয়ে তিনি দেশে ফিরেছেন। আজকে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক অনেক উন্নয়ন হয়েছে। আমরা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মতো করেই হবে। নেত্রী ওইভাবেই করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পরিবার বলতে নেত্রীর কিছুই নেই, সারা বাংলাদেশ ওনার পরিবার, আমরাই ওনার পরিবারের সদস্য। বাংলার 17 কোটি মানুষ ওনার সদস্য পরিবারের। উনি ব্যক্তিগতভাবে পারিবারিক জীবনে কোনো বিলাসিতা ওনার নেই। এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, মানুষের অভাব অনটন দূর হয়ে যাবে। গ্রামে গঞ্জে গেলে উন্নয়নের ছোঁয়া আর উন্নয়নের ছোঁয়া। আপনারা দেখেন ঢাকা শহরে আমরা বিদেশের যে ফেসিলিটিগুলি পাই, ইতিমধ্যে আমরা পাচ্ছি। আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দরটাও আগামী 6 মাসের মধ্যে চালু হয়ে যাবে। কোনটা হয় নাই, কোনটা বলবো, কোনটা বলা বাকি আছে, কোনটা হয় নাই, আমি সেটা আর ভাষায় প্রকাশ করতে পারছি না। তাই নেত্রী 1981 17ই মে বাংলাদেশে এসেছেন। সেই 17ই মে থেকে বাংলাদেশের উন্নয়ন শুরু। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি দোয়া করব যেন নেত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করব, যেন উনি আরও সুস্থতার সাথে আমাদেরকে সেবা করে যেতে পারেন, বাংলাদেশের মানুষের সেবা করে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ স্যার। বিশেষ করে অধ্যাপক ডক্টর মান্নান চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিতে নানান বিষয় হয়তো আপনার মন্তব্য করার রয়েছে, কারণ সাহসটা আছে, ঝুঁকিও তিনি নিচ্ছেন এবং মৃত্যুই তিনি ঝুঁকি নেবেন। এবং প্রতিটি নির্বাচনের আগে আমরা যেই বাস্তবতাগুলো দেখি, এই হচ্ছে না সেই হচ্ছে না, আবার যেই রাষ্ট্রটি আমাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিল, তারাই এখন বলছে যে সেই সময় কি বলেছি না বলেছি, এখন সম্পর্ক এগিয়ে নেওয়ার দিন। যারা সফর করছেন এই মুহূর্তে বাংলাদেশ, তারা এই কথাগুলো বলছেন। অর্থাৎ সেই সময় ইলেকশনের আগে যে অ্যাটিচিউডটি, যে চাপটি দেয়া হলো, আমি তো মনে করি বঙ্গবন্ধুর কন্যা না হলে এই চাপ সহ্য করার মতো অন্য কোনো নেতৃত্ব বাংলাদেশের ছিল কিনা, আছে কিনা, সেটিও একটি রীতিমতো গবেষণার বিষয়। এই প্রেক্ষিতে আপনি কি যুক্ত করবেন আব্দুল্লাহ স্যার? একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনতে চাইবো। ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
আজকে এই যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? আজকে এই যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নিয়ে আমি কথা বলছি। বিরতির আগেই অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যারের কাছে প্রশ্ন রাখা ছিল। আব্দুল্লাহ স্যার কি যুক্ত করবেন? না, প্রথম কথা যে নেত্রী যখন ফিরে আসলেন, আমি তো শুরুতেই বলছি, দেখুন তো যখন মসৃণ ছিল না, তো তখন যে কত ঝুঁকি, জীবনের ঝুঁকি, তারপরে তার পরিবার পরিজন বলতে কেউ নাই, এবং তাকে 32 নম্বরে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। মিলাদ করবেন, ঘরের বাইরে বসে মিলাদ করতে হয়েছে। 32 নম্বর নিজের বাড়ি, বাপের বাড়ি, তা কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। তার মানে তার শুরু থেকেই উনি এই সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেই, ভয় ভীতি, জীবনের ঝুঁকি সবকিছু কিন্তু এক এক করে, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, তাদের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র ছিল, ওই করে আস্তে আস্তে কিন্তু উনি নিজেকে, দলটাকে সুসংগঠিত করেন। এবং তাকে দেরি করতে হয়েছে প্রায় 23 বছর পরে সেন বৈষনে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসে, তো তার নেতৃত্বেই। উনি সবসময়, আমি একটা জিনিস বলি, যে সমস্ত বাধা বিপত্তি, সমস্ত ষড়যন্ত্র সবকিছু উপেক্ষা করে উনি যেমন তার মেধা, তার দক্ষতা, তার সততা, তার নিষ্ঠা, তার যোগ্যতা, তার প্রজ্ঞা, তার সৃজনশীলতা, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আর দূরদর্শী দৃশ্য সবকিছু মিলেই তো উনি দেশটাকে নেতৃত্ব দিচ্ছেন। ইলেকশনের কথা যেটা বললেন, এটাও তো আসলে ওইভাবেই হয়ে গেছে। নেত্রী যে তার, আমি যে কথাটা আগেও বললাম, তার যে প্রজ্ঞা, তার দূরদর্শিতা, তার দক্ষতা, এগুলো কিন্তু নিয়েই কিন্তু চলছে। যেমন সবচেয়ে বড় কথা হলো যে মানুষটা ভয় পায় না, যে মানুষটা ন্যায়ের পথে প্রতিষ্ঠিত আছেন, যার ধমনীতে বঙ্গবন্ধুরই রক্ত, বঙ্গমাতারই রক্ত, তার তো ভয় পাওয়ার কিছু নাই আসলে। সুতরাং যে লোকটা নির্ভীক, ওনার কাজ করতে, যে যত বড়ই হোক, পৃথিবীর বড় বড় শক্তি, অনেকের রক্ত চক্ষুকে উপেক্ষা করেও উনি কিন্তু, উনি তার সিদ্ধান্তে, তার দৃঢ়তা, উনি কিন্তু অটল ছিলেন বলেই আজকে বাংলাদেশ এই পর্যায়ে আসতে পেরেছে। তো আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাঙালি মানুষ, বাঙালি জাতির জন্য এটা একটা যেমন বিশাল একটি দিক, অর্জন। এবং আমরা নানাভাবে যে সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়, বা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো মানে বিষয়টি এরকম যে গণমাধ্যমে তাদের যে অ্যাটিটিউড আমরা দেখি, যে প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যা 3 বেলাই তারা সরকারকে ফেলে দেয়, এরকম একটি অ্যাটিটিউড আমরা দেখি। এবং যারা নিশ্চয়ই দর্শক আপনারা দেখেন, বিশেষ করে খবর দেখতে গেলে তো এটি প্রতিদিনেরই দৃশ্য। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলেন যে ঠিক আছে, আমাকে সরকার হটানো হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কে আসবে সেটিও তো বাংলাদেশ মানুষ দেখবে, তাই না? আর কে আসবে সেটি যখন কাউকে খুঁজে পাওয়া যায় না, তখন আর বাংলাদেশের মানুষ এদিকে কোনো উৎসাহ দেখায় না। অদ্ভুত একটি কথা। হাফিজুর রহমান, কোনো প্রশ্ন রাখছি না, কি যুক্ত করবেন? চমৎকার কথা বলেছেন। বিকল্প নেতৃত্ব, এখন জননেত্রী শেখ হাসিনা যে নেতৃত্ব দিয়েছেন, দেখেন বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তির সংগ্রাম এবং সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে অবিসংবাদিত নেতৃত্ব, এবং বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, সেই বঙ্গবন্ধু কন্যা 81 সালে ফিরে আসার পর থেকে আজকে পর্যন্ত তার যে রাজনৈতিক পথ চলা, এবং তার বিপরীতে যেই রাজনীতি আমরা দেখেছি 75-এর পর থেকেই দেখেছি, শাহজিজকে প্রধানমন্ত্রী করা, রাজাকারদেরকে ক্ষমতায় পুনর্বাসন করার চেষ্টা করে, এবং আরো অনেক কিছু। এবং তারপরের যে গল্পগুলো আমরা এরপরে 2001 থেকে 2006 যে বাংলাদেশ এই দেশের মানুষ দেখেছে, তারপরে তো আর পেছনে হাঁটতে চাওয়ার কথাই না আসলে। এবং যেই নেতৃত্ব শেখ হাসিনা গত জননেত্রী শেখ হাসিনা গত 15 বছর ধরে দেখাচ্ছেন, যেই জায়গাতে বাংলাদেশ নিয়ে গিয়েছেন, আসলেই কি তার বিকল্প কোনো নেতৃত্ব আছে? কোনোভাবেই আছে?
দেখেন, একটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে অনেক সময় বলা হয় কি যে ওনাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, ওনাদেরকে নাকি জেলে নিয়ে যাওয়া হয়, ওনাদেরকে মানে এই যে কথাগুলো বলা হয়। বঙ্গবন্ধু 4682 দিন জেল খেটেছিলেন। জননেত্রী শেখ হাসিনা তার জীবনের ঝুঁকির কথা থেকে শুরু করে তিনিও অনেকবার জেলে গিয়েছেন, জেল খেটেছেন যখন এর দেশে আসার পরে। তো এবং সবচেয়ে বড় যে জায়গাটাতে যে যে সাহস নিয়ে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই জায়গাতে, আর বিপরীতে দাঁড়িয়ে তো সেই রকম দেশাত্মবোধের সেই জায়গাটিকে পরিষ্কার করেই কিন্তু রাজনীতি করতে হবে, এবং এরকম কোনো পরিষ্কার রাজনীতি তো আমরা দেখছিই না। গণমুখী, বাংলাদেশমুখী যে রাজনীতি যেহেতু অনুপস্থিত এখনো পর্যন্ত, কোনোভাবেই বিকল্প কোনো কিছু আসলে দাঁড়ানোর মতো সিমটমও আমরা দেখি না। অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী স্যার আছেন। আমরা মানি বা না মানি, আসল বাস্তবতা এটি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় দুষ্টুমি করে বলেন যে অনেকেরই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার খুব ইচ্ছে, মানে পশ্চিমাদের প্রভাবে কি হোক আর বড় বৃহৎ রাষ্ট্রের প্রভাবেই হোক, নানা পর্যায়ে আমরা আজ থেকে অনেক বছর আগে তাদের পরিস্থিতি দেখেছিলাম, বা বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন আমরা প্রায়শই দেখি, বা সুশীল সমাজের অনেকেইকে অনেক কথাই বলি দেখি। কিন্তু বাংলাদেশের মানুষের মাইন্ডসেট বুঝে তাদেরকে মোবিলাইজড করা বা তাদের যে চিন্তা ভাবনা সেটিকে সামনে তুলে আনা, সেটি সহজ কাজ নয়। কারণ বাংলাদেশে রাজনীতি করতে গেলে পায়ে যেমন কাদা লাগতে পারে, আবার নানা মাত্রিক ঝুঁকি এবং পথ এত মসৃণ নয়, এবং বছরের পর বছর একটা সাম্প্রদায়িক জায়গাকে অসাম্প্রদায়িক রাষ্ট্রে তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার মৃত্যুর পর আবারও আমরা দেখেছি যে সাম্প্রদায়িকতা, এবং এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী গেল ১.৫ দশক ধরে সেটিকে নানাভাবে চেষ্টা করছেন উচ্চে তুলে ধরতে। আমি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী স্যার কাছ থেকে শুনবো, কিন্তু একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও তার কাছে ফিরছি। এই মুহূর্তে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি বেহেশত থেকে দেখতে পারেন? আজকে এই যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি বেহেশত থেকে দেখতে পারেন? দেখছেন চ্যানেল 9, প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। বিরতির আগে যে প্রশ্নগুলো, যে কথাগুলো বলছিলাম, যে একটা সাম্প্রদায়িক দেশকে অসাম্প্রদায়িক দেশে রূপান্তরিত করেছিলেন বঙ্গবন্ধু কঠোরভাবে। তার মৃত্যুর পর আবারও সেই পুনরায় সেই চেহারাটি আমাদের সামনে ভেসে ওঠে। বঙ্গবন্ধু কন্যা গেল ১.৫ দশক ধরে আপ্রাণ চেষ্টা করে একটা অনন্য উচ্চতায় এই দেশকে নিয়ে যাচ্ছেন। মান্নান স্যার, নিশ্চয়ই আপনার অনেক কিছু যুক্ত করার রয়েছে। না, খুব বেশি কিছু যুক্ত করার নেই। আমি তো প্রথমেই বলেছি যে উনি আক্ষরিকভাবে তার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুকরণ করেন। এটি তার আসলে নিজস্ব একটা দর্শন তার অবশ্যই রয়েছে, এটা আমরা অনেক সময় অনুভব করি। কিন্তু উনি প্রতিটি হিসাবে কিংবা উনি আদর্শ হিসাবে যেটা ধারণ করছেন সেটা বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধুর জীবনের অন্যতম প্রধান ছিল, মানে অবলম্বন ছিল অসাম্প্রদায়িকতা। সময় সুযোগ বুঝে উনি অসাম্প্রদায়িক হয়েছেন এমনটা নয়। তার জীবনের প্রথম দিক থেকে উনি অসাম্প্রদায়িক এবং জীবনের শেষ উনি অসাম্প্রদায়িক, এটা আমরা লক্ষ্য করেছি। এখন মানুষের বিবেচনায় যদি আসে, যেমন রবীন্দ্রনাথের কথায় যদি বলে, রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছে আমরা লোকজন দেখি কেউ মুসলমান আর কেউ হিন্দু,
এখন কিন্তু মানুষ তো আমরা দেখি না। তো আমাদের মধ্যে আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুর মধ্যে আমরা মানুষ দেখেছি, এবং সেই মানুষটাকে অনুকরণ করার জন্য অনেক কিছুই রয়েছে। বঙ্গবন্ধুর কন্যার মধ্যেও তেমনি অনেক জিনিস রয়েছেন, যার এটা কিন্তু প্রাপ্তি নয়, দেওয়া। হাতটা উপর করে দেওয়া হচ্ছে, তার হাতটা চিৎ করে দেওয়ার মানসিকতা তার নেই, হাতটাকে উপর করে দেওয়ার মানসিকতা তার রয়েছে। তো এখন আমরা তার কাছে কৃতজ্ঞ, যেহেতু এইটাই উনি করে যাচ্ছেন, সে হাতটাকে উপর করে দেওয়ার জন্য। জীবনে তার বিশাল ঝুঁকি নিয়েছেন, শুধু ঝুঁকিটা নিজের না, সন্তানাদের ঝুঁকি পর্যন্ত উনি নিয়েছেন। তো সেই কারণে যেটা আমরা করব, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করাও কিন্তু অবিসম্ভাবী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে চাই আসলে তারপরে কে নেতৃত্বে আসেন, এবং সেইভাবে আমরাও আমাদের বংশধর বা আমাদের পরবর্তী জেনারেশনও তাদের আদর্শটাকে চুজ করে নেবেন, এটা কিন্তু প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আব্দুল্লাহ স্যার, আপনাকে দিয়ে শেষ করব, সমাপনী বক্তব্য আপনি রাখবেন। আলম আহমেদ, কোনো প্রশ্ন রাখছি না, কিন্তু শেষ কথায় কি যুক্ত করবেন আলম আহমেদ? শেষ কথা বলবো, ঝড় বৃষ্টি আধার রাতে বীর বাঙালি তোমার সাথে। আমি বলবো ঝড় বৃষ্টি আধার রাতে সারা বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনার সাথে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে তরুণ বঙ্গবন্ধু গবেষক রয়েছে, মেজর অবসরপ্রাপ্ত আবিজুর রহমান। শেষ কথায় কি যুক্ত করবেন? জননেত্রী শেখ হাসিনা যেদিন ফেরত এসেছিলেন, সেই দিন লক্ষাধিক মানুষের একটা স্লোগান ছিল, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। তো আমাদের থাকতে হবে। তার যে বাংলাদেশমুখী যে রাজনীতি এবং বাংলাদেশকে যে অনন্য উচ্চতায় তিনি নিয়ে যাচ্ছেন, সেই জায়গাতে তার সাথে থেকেই আমাদেরকে সেই পথটিকে আরো মসৃণ করার চেষ্টা করতে হবে। অনেক সমালোচনা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আব্দুল্লাহ স্যার, শেষ কথা কি যুক্ত করবেন? না, শেষ কথা আমার যা আমাদের সবার বক্তব্য তো শুনলাম, আপনারা শুনলেন। প্রথম কথা হলো, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটা দারিদ্র্য মুক্ত, শোষণ মুক্ত, সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলা, কিন্তু করে যেতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী এক এক করে বঙ্গবন্ধুর স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করে চলছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন আমাদের দেশকে একটা উন্নত সমৃদ্ধশালী দেশ, এবং তার জন্য স্মার্ট বাংলাদেশ, রূপকল্প 2041 এবং ডেল্টা প্ল্যান 2100, এগুলো কিন্তু উনি অলরেডি বলছেন। এগুলো বাস্তবায়ন করে উনি অবশ্যই দেখবেন। সারা পৃথিবীর মানুষও অলরেডি জেনে গেছে শেখ হাসিনাকে। উনি কিন্তু তার দেশ নেত্রী, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, এগুলো তো ঠিক আছে, শুধু এগুলো নয়, উনি কিন্তু বর্তমানে বিশ্ব নেত্রী। সারা বিশ্ববাসীর প্রতি আমি আবারও বলছি, বিশ্ববাসী তারাও জানুক, দেখুক, উপলব্ধি করুক, এবং তারা জানুক যে বাংলাদেশে আছে একজন শেখ হাসিনা। এবং সবসময় একটা কথা আমি জনগণকে একটা কথা আমি বলি, যে এই শেখ হাসিনা যে আমাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা বিশাল আশীর্বাদ, বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য, বঙ্গবন্ধুর পরে এরকম নেতৃত্ব কিন্তু আর আসে নাই। এই জন্য জনগণের জন্য আবার বলবো, আপনারা অবশ্যই আমাদের নেত্রীর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। একটা কথা বলেই আমি শেষ করছি, বঙ্গবন্ধু তো বানিয়েছেন সোনার খুকি, যে দেশটাকে তৈরি করেছেন, সে কাছ থেকে কিন্তু অবশ্যই এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগ্রহ এগিয়ে নিয়ে যাবেন। এবং শেষ কথা আমার, যতদিন থাকবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এ বিশ্বাস আমি করি, আপনারাও করুন। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নান, আবারও কৃতজ্ঞতা জানাবো ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার এবং বঙ্গবন্ধু গবেষক মেজর অবসরপ্রাপ্ত আবিজুর রহমান, আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ দিন মানেই চ্যানেল 9 রবি থেকে বৃহস্পতি আমরা এই সময়টিতে নানা মাত্রিক অনুষ্ঠান নিয়ে হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি। আজকে এই যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? আমার জন্মভূমি।